আমার হাসবেন্ড মাসের প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও তার এক পয়সা খরচ করার অধিকারও আমার ছিল না। কোনো জিনিসের প্রয়োজন হলে সে নিজে এনে দিত, তবুও আমার হাতে টাকা খরচ করতে দিত না। মাসের শেষে কড়াই গণ্ডায় সব হিসেব বুঝে নিত। এসব নিয়ে অবশ্য আমার তেমন কোনো সমস্যা ছিল না। সমাজে ভালো নামক তকমাটা পেতে গেলে চোখ বন্ধ আর মুখ থাকতেও বোকা সাজতে হয়। কালে ভদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনো মুখ খুঁটে কারোর কাছেই কিছু বলিনি। গতকাল আমার ভাই কল দিয়ে বলল, আপু 1,000 টাকা দিতে পারিস, কলেজে লাগবে। মা আব্বু বাকি সব জোগাড় করতে পারলেও 1,000 টাকা কারো কাছে পাইনি। শেষ ভরসা হিসেবে তোকে কল দিলাম। মধ্যবিত্ত পরিবারে বাবা যখন বয়স বাড়ে আর নির্দিষ্ট কোনো উপার্জনের পথ থাকে না, তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে। ভাইটা সবে সবে কলেজে ভর্তি হবে, কমপক্ষে 5,000 টাকা তো লাগবেই। সবই আমি বুঝতে পারি, কিন্তু কিছুই করার নেই। আমার কাছে মাত্র 500 টাকার মতো রয়েছে। বেশ কয়েক মাস ধরেই জমা পড়ে আছে ডায়েরির পাতার ভাঁজে। বাকি টাকাটাও ওর কাছে চাওয়ার ছাড়া অন্য কোনো উপায় নেই। সকালে খাওয়ার সময় হাজবেন্ডকে বললাম, আসলে ভাইয়ের ভর্তির জন্য কিছু টাকা লাগবে, তুমি দিলে অনেক উপকার হতো। কেন, তোমার বাবা মা কি মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজে ভর্তির টাকা আমাকে দেওয়া লাগবে? মাসের শেষে 500 টাকা মানে বুঝো তুমি? টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কেমন করে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মাসের শেষে যে হাতে টাকা থাকে না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারি। তবে হাজবেন্ডের দেওয়া উত্তরটা কেন জানি কানে বেজে চলেছে। কলেজে ভর্তি হওয়া যে 500 টাকায় হয় না, তা আমার হাজবেন্ডকে আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। নিজেই থেকে সে বুঝতে পারে। সেই দিনের পর থেকে আর কোনো দিনও তার কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার। খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির জন্য কারোর জন্যই কিছুই চাইনি। আমার হাজবেন্ড অবশ্য সেদিন অফিস থেকে ফেরার পথে কেজিখানেক গরুর গোশত আর পোলাও চাল এনে বলেছিল বিরিয়ানি রাঁধতে। অনেক দিন খাওয়া হয়নি, তার জন্য রান্না করেছিলাম ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি। পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে। এর আগে কয়েকটি টিউশনি করাতাম, তখন বোনের কাছে কিছু আবদার করলে না পাওয়া হয়নি। সেই ভরসা নিয়ে হয়তো আমার ভাইটি আজ আমার কাছে এসেছিল। আজ আর অবিবাহিত নেই, তাদের পরিবারের সদস্যও নেই। সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তান সব, মা বাবা ভাই বোন নেহাত তার বাড়ির আত্মীয় মাত্র। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়মেই বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই। কেউ কেউ অতিরিক্ত ভাগ্যবতী বলেই এই নিয়ম তাদের স্পর্শ করতে পারেনি। তাদের ব্যাপার হয়তো আলাদা। ছোটবেলায় খালামণি এক রূপার নূপুর বানিয়ে দিয়েছিল, তেমন পায়ে দেওয়া হয় না। সেই নূপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বললাম, মাসের শেষ, তো দুলাভাইয়ের কাছে টাকা নেই, এই জোড়া বিক্রি করে নে, টাকা কাজে লাগা। আমি তো এসব পড়ি না। ভাই হাতে পেতে নূপুর জোড়া নিয়েছিল বটে, তবে চোখের পানিটা আড়াল করতে পারেনি। খাওয়ার টেবিল থেকে রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তো তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনে আবছা কিছু অংশ। স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয়। ভাই চলে যাওয়ার পর হাজবেন্ড অবশ্যই জানতে চেয়েছিল ভাই কেন এসেছে। বলেছিলাম আমাকে দেখতে এসেছে। আমার কাছে থাকা তার বেতনের অবশিষ্ট টাকাগুলো গুনতে গুনতে বলেছিল, তাও খেয়ে যেতে পারতো, বললে না কেন? শালাবাবুর তো বিরিয়ানি অনেক পছন্দের। উত্তরে আমি শুধু মুচকি হেসেছিলাম। এসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই। একা থাকতে পারার সাহস জোগাতে পারলেও সমাজের তিক্ততা মেনে নেওয়ার মতো আমার কখনোই সাহস হবে না। হাজবেন্ডের সংসার ছেড়ে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি। শুধু মনের কোথাও একটা গভীর ক্ষত হয়েছিল, যে ক্ষত থেকে ব্যথা ক্রমশ আমার ভেতরে ছড়িয়ে পড়েছে। কষ্টে চোখের পানি বেরিয়ে এসেছে, তবু তীব্র ব্যথা অনুভব হয়েছে। পরে আবার ক্ষতটা শুকিয়েও গিয়েছে। আচ্ছা, এসব ক্ষত কি কখনো শুকিয়ে যায়?